নিজের হবু স্থির আসল রূপ চেনার জন্য ১ কোটিপতি যুবক যখন সাধারণ এক কর্মচারীর ছদ্মবেশ ধারণ করল, তখন তার সামনে উন্মোচিত হল এক অবিশ্বাস্য সূক্ত। মেয়েটির অহংকারী আচরণের আড়ালে লুকিয়ে থাকা আসল চেহারা দেখে যুবকটি যেমন স্তম্ভিত হয়ে গেল, তেমনি তার পরবর্তী পদক্ষেপ বদলে দিল সবার চিন্তাধারা। ঠিক দুপুর ১২টা বাজছিল। মাথার ওপর সূর্য তার সবটুকু তেজ ঢেলে দিয়ে আকাশকে প্রদীপ্ত করে তুলছিল, আর তার সোনালি আভা শহরের আকাশচুম্বী দালানগুলোর উপর এমনভাবে পড়ছিল যেন প্রতিটি দেওয়াল সোনা দিয়ে মোড়ানো। রাস্তায় ছুটন্ত গাড়ি, মানুষের ব্যস্ততা আর এই তীব্র প্রতিযোগিতার ভিড়ে একটি নাম সবার চেয়ে আলাদা হয়ে দাঁড়িয়েছিল: সাফায়েত হোসেন। ব্যবসার জগতে সাফায়েত এমন এক নাম যা গভীর সম্মান ও আস্থার সাথে নেওয়া হতো। কোটি কোটি টাকার কোম্পানির মালিক হয়েও তার মাথা ছিল ঠান্ডা, স্বভাব ছিল শান্ত, আর জীবনযাপন ছিল একেবারে সাদামাটা। সাফায়েত ছিল সেই মানুষদের একজন যারা নিজেদের পরিচয়ের লোক দেখানো চাকচিক্য দিয়ে নয়, বরং নিজেদের কাজ আর চিন্তাধারা দিয়ে তৈরি করে। কিন্তু এই ঝলমলে দিনে, যখন পুরো শহর তার নিজস্ব গতিতে ছুটছিল, সাফায়েত তার বিলাসবহুল অফিসে ছিল না। সে নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়েছিল। তার মুখে সেই রোদই পড়ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত গাম্ভীর্য এবং চিন্তার গভীরতা পরিষ্কার ফুটে উঠছিল। এর কারণ ছিল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত, তার ঠিক হওয়া বিয়ে। সাফায়েতের বাবা শহীদুল হোসেন শহরের পুরনো এবং সম্মানিত শিল্পপতি ছিলেন। তিনি তার ছেলের জন্য একটি সম্বন্ধ ঠিক করেছিলেন, তানজিনা আক্তার, যে একটি বড় কোম্পানির অন্য ব্রাঞ্চে HR ম্যানেজার ছিল। উচ্চশিক্ষিত, বুদ্ধিমতী এবং ভালো পরিবারের মেয়ে। কিন্তু সাফায়েতের মনে একটা প্রশ্ন বারবার উঠছিল: তানজিনা কি সত্যি তেমন যেমন সবাই বলে, নাকি শুধু লোক দেখানো? সাফায়েতের মানুষকে পরখ করার অভ্যাস ছিল। সে ব্যবসায় শিখেছিল যে আসল মানুষ সেই যে ক্ষমতা পাওয়ার পরও বিনয়ী থাকে। আর এই বিষয়টি সে তার হবু স্ত্রীর মধ্যেও দেখতে চেয়েছিল। সেই রাতেই সে একটা সিদ্ধান্ত নিল: সে তানজিনাকে নিজের পরিচয় না জানিয়ে তার অফিসে গিয়ে পরখ করবে। পরদিন সকালে সাফায়েত তার দামি স্যুট আর গাড়ি ছেড়ে দিল। সে সাধারণ পোশাক পরল, হালকা ফ্যাকাশে শার্ট, সাধারণ প্যান্ট আর পুরনো জুতো। মুখে হালকা দাড়ি, চুল কিছুটা এলোমেলো। এখন তাকে কোটিপতি নয়, সাধারণ চাকরি খোঁজা এক ছেলে মনে হচ্ছিল। সে সোজা সেই কোম্পানির অন্য ব্রাঞ্চে পৌঁছল যেখানে তানজিনা কাজ করত। অফিসটা অনেক বড় এবং গোছানো ছিল। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। সাফায়েত রিসেপশনে গিয়ে ইন্টারভিউয়ের ব্যাপারে জিজ্ঞেস করল এবং কিছুক্ষণের মধ্যেই তাকে HR কেবিনে পাঠিয়ে দেওয়া হলো। দরজা খুলল এবং প্রথমবারের মতো সাফায়েতের নজর তানজিনার ওপর পড়ল। তানজিনা চেয়ারে বসেছিল। তার মুখে আত্মবিশ্বাস ছিল, কিন্তু সেই আত্মবিশ্বাসের পেছনে হালকা অহংকারও ফুটে উঠছিল। তার চোখে এক অদ্ভুত কাঠিন্য ছিল, যেন সে সামনের মানুষটিকে আগেই অমূল্যায়ন করে বসে আছে। হ্যাঁ, আসুন, সে ওপরের দিকে না তাকিয়েই বলল। সাফায়েত ভেতরে এলো এবং চেয়ারের সামনে দাঁড়াল। তানজিনা যেমনই মাথা তুলল এবং সাফায়েতকে দেখল, তার মুখে হালকা অপছন্দ পরিষ্কার দেখা যেতে লাগল। ইন্টারভিউ দিতে এসেছ? সে কিছুটা রুক্ষ ভঙ্গিতে জিজ্ঞেস করল। জি ম্যাম, সাফায়েত শান্ত গলায় জবাব দিল। তানজিনা তার ফাইলটা তুলল, কিন্তু ফাইলে মনোযোগ কম এবং সাফায়েতের কাপড়ের দিকে বেশি ছিল। এসব কি পরে এসেছ তুমি? সে হালকা হাসির সাথে বলল। এটা কোনো ইন্টারভিউয়ের ধরন? সাফায়েত চুপ থাকল। তোমাদের মতো লোকদের না বাস একটা চাকরি দরকার হয়, প্রফেশনালিজমের কোনো মানেই বোঝো না, তানজিনা কটাক্ষ করে বলল। ঘরে কয়েক সেকেন্ডের নীরবতা ছেয়ে গেল। সাফায়েতের ভেতরে অনেক কিছু চলছিল, কিন্তু তার মুখে সেই শান্তিই ছিল। কি কোয়ালিফিকেশন আছে তোমার? তানজিনা জিজ্ঞেস করল। সাফায়েত জবাব দিল, কিন্তু তানজিনা প্রতিটা জবাবের পরই কিছু না কিছু ভুল ধরতে লাগল। তোমার কি মনে হয় তুমি এই কোম্পানির যোগ্য? সে সোজা প্রশ্ন করল। জি। সাফায়েত ধীরে করে বলল, সুযোগ পেলে প্রমাণ করতে পারি। তানজিনা হাসল, কিন্তু সেই হাসি ব্যঙ্গে ভরা ছিল। কনফিডেন্স তো আছে, কিন্তু ওভার কনফিডেন্স আর বোকামির মাঝে পার্থক্য থাকে, সে বলল। সে কয়েক সেকেন্ড ভাবল, তারপর হঠাৎ বলল, ঠিক আছে, চাকরি পেয়ে গেলে তুমি। সাফায়েত হালকা মাথা নোয়াল, কিন্তু তানজিনা এখানেই থামল না। তবে মনে রেখো, এখানে টিকে থাকা সহজ না, আর তোমার মতো লোকেদের জন্য তো একেবারেই না। সাফায়েত শুধু একটি শব্দ বলল, জি। সেই দিন থেকে সাফায়েত ওই কোম্পানিতেই একজন সাধারণ কর্মচারীর মতো কাজ শুরু করে দিল। কিন্তু আসল গল্প তো এবার শুরু হতে যাচ্ছিল, কারণ তানজিনা শুধু ইন্টারভিউ পর্যন্তই সীমাবদ্ধ থাকার পাত্রী ছিল না। তার আচরণ প্রতিদিন সাফায়েতের জন্য একটা নতুন পরীক্ষা হতে যাচ্ছিল, আর সাফায়েত প্রতিদিন তার আসল মানসিকতা বোঝার আরও কাছাকাছি পৌঁছাচ্ছিল।
সাফায়েত কোম্পানিতে তার প্রথম দিন একজন সাধারণ কর্মচারীর মতোই শুরু করল, কিন্তু তার মনে একটাই উদ্দেশ্য ছিল, তানজিনার আসল রূপ জানা। অফিসের পরিবেশ বাইরে থেকে যতটা প্রফেশনাল মনে হতো, ভেতরে ততটাই আলাদা ছিল, বিশেষ করে যখন কথা তানজিনার আসত। তানজিনার ভেতরে যে অহংকার ছিল তা প্রতিদিন একটু একটু করে বাইরে আসতে লাগল। প্রথম দিনেই সে সাফায়েতকে সবচেয়ে নিচু আর কঠিন কাজ দিয়ে দিল। এই ফাইলগুলো আজই শেষ করতে হবে, সে নির্দেশ দেওয়ার সুরে বলল, আর যদি না পারো তাহলে বুঝে নিও এই চাকরি তোমার দ্বারা হবে না। সাফায়েত কিছু না বলেই কাজ শুরু করে দিল। তার জন্য এইসব কিছু নতুন ছিল না, কিন্তু এখানে পার্থক্য এটাই ছিল যে সে ইচ্ছে করেই সবকিছু সহ্য করছিল। দ্বিতীয় দিন লাঞ্চের সময় হল। অফিসের সব কর্মচারী ক্যাফেটেরিয়ায় জড়ো হল। সাফায়েতও চুপচাপ নিজের খাবার নিয়ে এক কোণায় বসে পড়ল। তখনই তানজিনা কিছু সহকর্মীর সাথে সেখানে এলো। তার নজর যেমনই সাফায়েতের উপর পড়ল, সে থমকে গেল। তারপর হালকা একটা হাসি তার মুখে চলে এলো। আরে বাহ, আমাদের নতুন কর্মচারীও চলে এসেছে, সে জোরে বলল, যাতে সবাই শুনতে পায়। সাফায়েত মাথা তুলল, কিন্তু কিছু বলল না। তানজিনা তার টেবিলের কাছে এসে দাঁড়াল। কি খাচ্ছ? সে জিজ্ঞেস করল। বাসার খাবার ম্যাম, সাফায়েত শান্ত গলায় জবাব দিল। তানজিনা বক্সের দিকে তাকালো এবং হেসে ফেলল। এটা খাবার নাকি বেঁচে যাওয়া জিনিস? তার সাথে দাঁড়িয়ে থাকা লোকেরাও হালকা হালকা হাসতে লাগল। তোমাদের মতো লোকেরা না কখনো সামনে এগোতে পারে না, তানজিনা বলল। না পোশাকে কোনো ক্লাস, না খাবারে, আর না চিন্তাধারায়। সাফায়েত বাস এতটুকুই বলল, এসব দিয়ে কি ফারাক পড়ে ম্যাম? তানজিনার হাসি হঠাৎ গায়েব হয়ে গেল। ওহো, তো এখন আমাদের শেখাবে? সে তীক্ষ্ণ স্বরে বলল। পরিবেশ কিছুটা ভারী হয়ে গেল। সাফায়েত আবার চুপ হয়ে গেল। দিন কাটতে লাগল। প্রতিদিন তানজিনার আচরণ আরও কঠোর হতে থাকল। কখনো সে সাফায়েতকে সবার সামনে বকা দিত, তোমাকে দিয়ে একটা কাজও ঠিকমতো হয় না। কখনো অকারণে তাকে দেরি পর্যন্ত অফিসে আটকে রাখত, আমি যতক্ষণ না বলবো বাড়ি যাবে না। কখনো তার ছোট ছোট ভুলকে বড় করে দেখাত, আর প্রতিবারই সাফায়েত বাস চুপ থাকত। অফিসের কিছু কর্মচারী এই সব কিছু দেখছিল। তাদের মধ্যেই একজন ছিল রহিম, যে সাফায়েতের সাথেই কাজ করত। একদিন সে সাফায়েতকে জিজ্ঞেস করল, দোস্ত, তুমি এত কিছু সহ্য করো কিভাবে? অন্য কেউ হলে কবেই চাকরি ছেড়ে দিত। সাফায়েত হালকা হাসির সাথে বলল, প্রতিটা জিনিসের একটা কারণ থাকে। রহিম বুঝতে পারল না, কিন্তু তার এটুকু অবশ্যই মনে হল যে সাফায়েত সাধারণ মানুষ না। অন্যদিকে তানজিনার অহংকার দিন দিন বেড়েই যাচ্ছিল। সে প্রায়ই নিজের কেবিনে বসে তার বান্ধবী সুমাইয়ার সাথে ফোনে কথা বলত। জানিস, আমার বিয়ে একজন কোটিপতি বিজনেসম্যানের সাথে হতে যাচ্ছে, তানজিনা গর্ব করে বলত। বাস আর কিছু দিনের মধ্যেই আমি এই কোম্পানি থেকেও বড় দুনিয়ায় চলে যাব। সুমাইয়া হাসতে হাসতে বলত, তাহলে তো তুই আমাদের ভুলেই যাবি। তানজিনা জবাব দিত, আরে ভুলতে তো হবেই না, স্টেটাসও তো মেনটেন করতে হবে। তার কথা শুনে পরিষ্কার বোঝা যেত যে এখন তার কাছে মানুষের কোনো কদর নেই, শুধু টাকা আর স্টেটাসের চিন্তা। একদিন অফিসে একটা খুব জরুরি প্রেজেন্টেশন ছিল। তানজিনা ইচ্ছে করে সাফায়াতকে ভুল ডাটা দিয়ে দিল। এই রিপোর্ট তৈরি করো আর মিটিংয়ে প্রেজেন্ট করো, সে বলল। সাফায়াত রিপোর্ট তৈরি করল আর মিটিংয়ে গেল। যেমনই সে প্রেজেন্টেশন শুরু করল, তানজিনা মাঝখানে থামিয়ে দিল। এসব কি? এই ডাটা তো পুরোপুরি ভুল। সবার নজর সাফায়াতের উপর আটকে গেল। আমি তো আগেই জানতাম তোমাকে দিয়ে হবে না, তানজিনা খোঁচা মারল। সাফায়াত বুঝে গেল যে এটা ইচ্ছে করেই করা হয়েছে, কিন্তু সে তবুও কিছু বলল না। সেই রাতে সাফায়াত নিজের ঘরে বসেছিল। তার মনে অনেক কিছু চলছিল। এটাই কি তানজিনার আসল রূপ? এই মেয়েটিই কি আমার জীবনের অংশ হতে যাচ্ছিল? সে গভীর শ্বাস নিল। না, এবার অনেক হয়েছে। তার চোখে প্রথমবারের মতো একটা কঠোরতা দেখা দিল। এবার এই খেলা শেষ করতেই হবে। পরদিন সকালে পুরো অফিসে একটা মেল পৌঁছালো। আগামীকাল কোম্পানির মালিক সব কর্মচারীর সাথে দেখা করতে আসছেন। একটা গুরুত্বপূর্ণ মিটিং হবে, যেখানে নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করা হবে। সবার উপস্থিতি বাধ্যতামূলক। মেল পড়তেই অফিসে হইচই পড়ে গেল। মালিক নিজে আসছেন? প্রথমবার এমনটা হচ্ছে। সবাই খুব উত্তেজিত ছিল, কিন্তু তানজিনার মুখে অন্যরকম ভাব ছিল, আত্মবিশ্বাস আর অহংকার। ভালো সুযোগ নিজেকে দেখানোর, সে ভাবল। সে কি জানত যে আগামী দিন তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা নিয়ে আসতে চলেছে? পরদিন সকালে অফিসের পরিবেশ একদমই আলাদা ছিল। সবাই সময়ের আগেই পৌঁছে গিয়েছিল। মিটিং হলটা বিশেষভাবে সাজানো হয়েছিল। সব কর্মচারী নিজ নিজ জায়গায় বসে পড়েছিল।
হালকা ফিসফিসানি, কৌতূহল এবং কিছুটা টেনশন সব কিছু একসাথে অনুভব করা যাচ্ছিল। তানজিনাও সেদিন বিশেষ প্রস্তুতি নিয়ে এসেছিল, দামি পোশাক, আত্মবিশ্বাসে ভরা চলন আর মুখে সেই পুরনো অহংকার। তার মনে হচ্ছিল যে আজকের দিনটি তার জন্য খুব বিশেষ হতে চলেছে, কারণ কোম্পানির মালিক স্বয়ং আসতে চলেছেন। সে কি জানত যে কোন সত্যের সাথে তার মুখোমুখি হতে চলেছে? মিটিং শুরু হতে এখনও কিছুটা সময় ছিল। কোম্পানির ম্যানেজার ফারুক আহমেদ সামনে এসে বললেন, সবাই মনোযোগ দিন, স্যার বাস কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছতে চলেছেন। আজকের দিনটা কোম্পানির জন্য খুব গুরুত্বপূর্ণ। সবাই সোজা হয়ে বসল। তানজিনাও নিজের চেয়ারে গর্বের সাথে বসেছিল, যেন সে আগে থেকেই নিজেকে সবার ওপরে মনে করছে। তখনই দরজা খুলল। একজন গার্ড ভেতরে এলো এবং ফারুককে নিচু গলায় বলল, স্যার এসে গেছেন। পুরো হল একদম শান্ত হয়ে গেল। সবার নজর দরজার দিকে আটকে গেল। কয়েক সেকেন্ড পর দরজা দিয়ে একজন লোক ভেতরে ঢুকল। স্যুট বুটে, আত্মবিশ্বাসে ভরা চলন, মুখে গাম্ভীর্য আর চোখে তেজ। সে ছিল সাফায়েত হোসেন। সেই সাফায়েতকে দেখে পুরো হলে হইচই পড়ে গেল, কিন্তু সবচেয়ে বড় ধাক্কা খেল তানজিনা। তার চোখ বড় বড় হয়ে গেল, মুখ একদম সাদা হয়ে গেল। এটা কিভাবে হতে পারে? তার মাথায় গত 15 দিনের প্রতিটা ঘটনা খুব দ্রুত ঘুরতে লাগল। প্রতিটা অপমান, প্রতিটা খোঁচা, প্রতিটা হাসি, সব কিছু একসাথে তার চোখের সামনে চলে এলো। সাফায়েত ধীরে ধীরে হেঁটে সামনের চেয়ারে বসে পড়ল। পুরো হল দাঁড়িয়ে গেল। গুড মর্নিং স্যার, সবাই একসাথে বলল। সাফায়েত হালকা করে মাথা নাড়ল এবং বসার ইশারা করল। সবাই বসে পড়ল, কিন্তু তানজিনা এখনও ভেতর থেকে কাঁপছিল। মিটিং শুরু হল। সাফায়েত নতুন প্রজেক্ট সম্পর্কে কথা বলল, প্ল্যান বোঝাল, কোম্পানির ভবিষ্যতের দিক নির্দেশনা দিল। তার গলা শান্ত ছিল, কিন্তু প্রতিটি শব্দে একটা গভীরতা ছিল। কিছুক্ষণ পর সে হঠাৎ বলল, মিস তানজিনা আক্তার, আপনি উঠে দাঁড়ান। পুরো হল তানজিনার দিকে তাকাতে লাগল। তানজিনা ধীরে ধীরে দাঁড়াল। তার হাত কাঁপছিল। সাফায়েত তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি এই কোম্পানিতে HR ম্যানেজার আছেন। বলুন, আপনি এই কোম্পানির জন্য এখনও পর্যন্ত কি অবদান রেখেছেন? তানজিনার কাছে কোনো জবাব ছিল না। তার গলা আটকে আসতে লাগল। স্যার স্যার আমি কিন্তু শব্দ তাকে সঙ্গ দিচ্ছিল না। পুরো হল শান্ত ছিল। সাফায়েত চেয়ার থেকে উঠল এবং ধীরে ধীরে তানজিনার কাছে এলো। কি হল? সে ঠান্ডা গলায় বলল, আপনি তো খুব কনফিডেন্ট থাকেন, আজ কি হল? তানজিনার চোখে জল আসতে লাগল। সাফায়েতের গলায় এবার কিছুটা চড়া হল। নাকি কনফিডেন্স শুধু ওই মানুষদের ওপরই দেখান যাদের আপনি দুর্বল মনে করেন? পুরো হল স্তব্ধ ছিল। আপনি কি কখনো ভেবেছেন যে কোনো মানুষের যোগ্যতা তার কাপড়ে নয়, তার কাজে থাকে? তানজিনা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। সাফায়েত এরপর বলল, আপনার কাছে একটা পদ আছে, একটা দায়িত্ব আছে, কিন্তু আপনি সেটাকে অহংকার বানিয়ে ফেলেছেন। আপনি মানুষকে জাজ করেন, তাদের নিয়ে মজা ওড়ান, শুধু এই কারণে যে তারা আপনার মতো দেখতে নয়। এখন তানজিনার কান্না থামছিল না। সাফায়েত শেষ কথাটা বলল, মনে রাখবেন, কারো অপমান করা সহজ, কিন্তু তার সম্মান করাই আসল মানবতা। পুরো হলে নীরবতা ছেয়ে গেল। কেউ কিছু বলছিল না। সাফায়েত ফিরে গিয়ে নিজের সিটে বসল এবং বলল, মিটিং শেষ হচ্ছে। সবাই ধীরে ধীরে বাইরে যেতে লাগল। সবাই তানজিনাকে দেখছিল, কিন্তু এখন তার নজর মাটিতে ছিল। কিছুক্ষণের মধ্যেই পুরো হল খালি হয়ে গেল। শুধু একজন মানুষ সেখানেই বসে থাকল, তানজিনা। সে চেয়ারে বসেছিল, ভেঙে পড়েছিল। তার অহংকার, তার দম্ভ সবকিছু শেষ হয়ে গিয়েছিল। অন্যদিকে সাফায়েত নিজের কেবিনে গিয়ে বসল। তার মুখে কোনো রাগ ছিল না, বাস একটা সিদ্ধান্ত ছিল। পরদিন সকালে সাফায়েত ফোন তুলল এবং একটা নাম্বার ডায়াল করল। ফোন ধরলেন রফিকুল ইসলাম, তানজিনার বাবা। নমস্কার আঙ্কেল, সাফায়েত শান্ত গলায় বলল। নমস্কার বাবা। ওপাশ থেকে আওয়াজ এলো, কেমন আছো? সাফায়েত কয়েক সেকেন্ড থেমে বলল, আঙ্কেল, আমি তানজিনাকে বিয়ে করতে পারব না। ফোনের ওপাশে নীরবতা ছেয়ে গেল। কি হলো বাবা? রফিকুল ইসলাম ঘাবড়ে গিয়ে বললেন, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? সাফায়েত শুধু এটুকুই বলল, আপনি নিজের মেয়েকে জিজ্ঞেস করে নেবেন যখন সে বাড়ি আসবে। আর সে ফোন কেটে দিল। ওদিকে রফিকুল ইসলামের হাত কাঁপতে লাগল। তার মনে হাজারো প্রশ্ন উঠতে লাগল। শেষ পর্যন্ত এমন কি হল? সন্ধ্যা পর্যন্ত দরজা খুলল। তানজিনা বাড়ি এলো, কিন্তু আজ তার চেহারা আগের মতো ছিল না।
না সেই অহংকার, না সেই আত্মবিশ্বাস, শুধু অনুশোচনা। তানজিনা, রফিকুল ইসলাম ডাক দিলেন। এসব কি? তানজিনা চমকে গেল। কি হলো বাবা? রফিকুল ভারী গলায় বললেন, তোর বিয়ে ভেঙে গেছে। তানজিনার পায়ের তলা মাটি সরে গেল। কি? এটা কিভাবে হতে পারে? সাফায়েত নিজে ফোন করে মানা করেছে, আর বলেছে যে তোর কাছে জিজ্ঞেস করে নিতে। তানজিনার হাত কাঁপতে লাগল। সে ধীরে করে জিজ্ঞেস করল, বাবা, ছেলেটার নাম কি ছিল? সাফায়েত হোসেন। নাম শুনতেই তানজিনার চোখ থেকে জল ফেটে বেরোল। সে মাটিতে বসে পড়ল। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সে কাঁদতে কাঁদতে সবকিছু বলতে লাগল। কিভাবে সাফায়েত নিজের পরিচয় লুকিয়েছিল, কিভাবে সে তাকে গরিব ভেবে অপমান করেছিল, কিভাবে সে প্রতিদিন তাকে নিচু দেখিয়েছিল। রফিকুল ইসলাম রাগে ভরে গেলেন। আর কতদিন আমার সম্মান মাটিতে মেশাতে থাকবি তুই? তিনি বকা দিয়ে বললেন। এত ভালো একটা সম্বন্ধ তোর আচরণের কারণে চলে গেল। তানজিনা কাঁদতে কাঁদতে বলল, মাফ করে দিন বাবা, আমি বদলে যাব, আমি চেষ্টা করব। ঘরে নীরবতা ছেয়ে গেল। একদিকে একটা ভাঙা সম্পর্ক, অন্যদিকে একটা ভাঙা অহংকার, আর মাঝখানে দাঁড়িয়েছিল একটা শিক্ষা। রাত গভীর হয়ে গিয়েছিল, কিন্তু তানজিনার চোখে ঘুমের নামমাত্রও ছিল না। ঘরের জানালা দিয়ে আসা হালকা বাতাসও তার ভেতরে ওঠা ঝড়কে শান্ত করতে পারছিল না। প্রতিটি মুহূর্তে তার সেই দৃশ্য মনে পড়ছিল। অফিসের মিটিং হল, সাফায়েতের সামনে দাঁড়িয়ে থাকা, তার বলা আর তার নিজের করা প্রতিটি অপমান। আমি কি করে ফেললাম? এই প্রশ্নটা তার মনে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। যে অহংকারকে সে নিজের শক্তি মনে করত, আজ সেটাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছিল। পরদিন তানজিনা খুব তাড়াতাড়ি উঠে পড়ল। তার চোখের নিচে কালো দাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। সে আয়নার সামনে দাঁড়াল, কিন্তু আজ সে নিজেকে চেনার চেষ্টা করল। ওই তানজিনা যে গতকাল পর্যন্ত অন্যদের ছোট মনে করত, আজ নিজে নিজের চোখেই নিচে পড়ে গেছে। সে কিছু না খেয়েই অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল। অফিসের পরিবেশ স্বাভাবিক ছিল, কিন্তু যেমনই তানজিনা ভেতরে এলো, সবার নজর তার দিকে উঠল। এখন সেই নজরগুলোতে ভয় বা চাপ ছিল না, বরং একটা প্রশ্ন ছিল। তানজিনা প্রথমবারের মতো সেই নজরগুলো অনুভব করল। সে সোজা নিজের কেবিনে গেল, কিন্তু আজ তার চেয়ারটাও তার কাছে ভারী মনে হচ্ছিল। কিছুক্ষণ পর সে একটা সিদ্ধান্ত নিল। সে ধীরে ধীরে উঠল এবং বাইরে এলো। সব কর্মচারী কাজে ব্যস্ত ছিল। তানজিনা গভীর শ্বাস নিল এবং চড়া গলায় বলল, সবাই 1 মিনিটের জন্য মনোযোগ দিন। সবাই থেমে গেল। তানজিনা কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করল, আমি আপনাদের সবার কাছে কিছু বলতে চাই। পুরো অফিস শান্ত হয়ে গেল। আমি গত কিছুদিনে আপনাদের সাথে যে আচরণ করেছি তা ভুল ছিল। লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল। আমি আমার পদ এবং অহংকারে অন্ধ হয়ে অনেক মানুষের অপমান করেছি। তার চোখে জল চলে এলো, আর বিশেষ করে তার গলা আটকে গেল। সাফায়েতের সাথে আমি যা করেছি তা কখনো ক্ষমা করার যোগ্য নয়। এখন পুরো অফিস অবাক ছিল। প্রথমবারের মতো তানজিনা মাথা নত করেছিল। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। সে হাত জোড় করল। ঘরে কয়েক সেকেন্ডের জন্য নীরবতা ছেয়ে গেল। তারপর ধীরে ধীরে কিছু মানুষ মাথা নাড়ল। তাদের মধ্যে রহিমও ছিল, যে হালকা হাসির সাথে বলল, ভুল সবারই হয়, কিন্তু সেটা স্বীকার করাই সবচেয়ে বড় কথা। তানজিনা মাথা নিচু করে নিল। তার ভেতরে একটা ছোট্ট পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তার মনে এখনও একটা অসম্পূর্ণতা ছিল। তাকে সাফায়েতের কাছে ক্ষমা চাইতে হবে। সেই দিনই তানজিনা সাহস জোগাড় করল আর সাফায়েতের কেবিনের বাইরে গিয়ে দাঁড়াল। দরজায় হাত রাখল, কিন্তু কয়েক সেকেন্ড পর্যন্ত সে তা খুলতে পারল না। শেষ পর্যন্ত সে ধীরে করে দরজা খটখটাল। কামেন। ভেতর থেকে আওয়াজ এলো। তানজিনা ভেতরে গেল। সাফায়েত নিজের চেয়ারে বসে ফাইল দেখছিল। সে মাথা তুলল আর দুজনের নজর মিলল। কয়েক সেকেন্ডের জন্য সময় যেন থেমে গেল। তানজিনার চোখে জল ছিল। সে ধীরে করে বলল, সাফায়েত। সাফায়েত শান্ত গলায় বলল, জি মিস তানজিনা। তার এই আনুষ্ঠানিক সুর তানজিনাকে আরও ভেঙে দিল। আমার আপনার কাছে কিছু বলার আছে। সে কাঁপতে কাঁপতে বলল, বলুন। সাফায়েত সোজাসুজি বলল। তানজিনা গভীর শ্বাস নিল। আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই। ঘরে নীরবতা ছেয়ে গেল। আমি আপনাকে চিনতে পারিনি, কিন্তু তার চেয়েও বড় ভুল এটা ছিল যে আমি আপনাকে মানুষ হিসাবে বুঝিনি। আমি আপনার পোশাক দেখে আপনাকে জাজ করেছি, আপনার অপমান করেছি। তার গলা ভেঙে গেল। আর আমি একটা ভালো মানুষ হারিয়ে ফেললাম। সাফায়েত চুপচাপ শুনছিল। তানজিনা এরপর বলল, আমি জানি যে আমার ক্ষমায় সবকিছু ঠিক হতে পারে না, কিন্তু আমি সত্যিই বদলাতে চাই। কয়েক সেকেন্ড পর্যন্ত সাফায়েত কিছু বলল না। তারপর সে ধীরে করে বলল, ক্ষমা চাওয়া সহজ না, আর বদলানো তার চেয়েও কঠিন।
তানজিনা মাথা নিচু করে নিল। আমি চেষ্টা করব। সাফায়েত তার দিকে তাকাল। প্রথমবারের মতো তার চোখে সেই অহংকার ছিল না, শুধু সত্য ছিল। সাফায়েত গভীর শ্বাস নিল। আমি যা করেছি তা শুধু এই কারণে করেছি কারণ আমি সত্য জানতে চেয়েছিলাম, আর এখন আমি সব বুঝতে পেরেছি। কিছুক্ষণের নীরবতার পর সাফায়েত বলল, বিয়ের সিদ্ধান্ত আমি তাড়াহুড়ো করে নিইনি। তানজিনা মাথা তুলল। কিন্তু সেটা ভাঙার সিদ্ধান্ত নেওয়াটা জরুরি ছিল। তানজিনার চোখে আবার জল চলে এলো, কিন্তু এবার সে তা পড়তে দিল না। আপনি ঠিক বলেছেন, সে ধীরে করে বলল, আমি ওই যোগ্য ছিলাম না। সাফায়েত তার কথা শুনল, তারপর শান্ত গলায় বলল, প্রতিটা মানুষ বদলাতে পারে, যদি সে সত্যিই বদলাতে চায়। তানজিনা প্রথমবারের মতো হালকা একটা আশা অনুভব করল। সাফায়েত এরপর বলল, কিন্তু কিছু সম্পর্ক শুধু শিক্ষা দেওয়ার জন্যই হয়, টিকিয়ে রাখার জন্য নয়। এই কথা শুনে তানজিনা বুঝতে পারল যে এটাই শেষ। সে ধীরে করে বলল, ধন্যবাদ আমাকে আমার ভুল দেখানোর জন্য। সাফায়েত মাথা নাড়ল, খেয়াল রাখবেন। তানজিনা ঘুরল এবং ধীরে ধীরে বাইরে চলে গেল। সেই দিনের পর থেকে তানজিনা সত্যিই বদলাতে লাগল। এখন সে মানুষের সাথে সম্মানের সাথে কথা বলে, তাদের কদর করে, আর নিজের কাজ সততার সাথে পালন করে। তার অহংকার শেষ হয়ে গিয়েছিল, আর তার জায়গায় একটা নতুন উপলব্ধি জায়গা করে নিয়েছিল। সাফায়েতও নিজের জীবন সামনে এগিয়ে নিয়ে গেল। সে আরেকবার প্রমাণ করে দিল যে আসল বড়লোকই টাকায় নয়, মানবতায় থাকে। বন্ধুরা, এই গল্পের শিক্ষা: কখনো কোনো মানুষকে তার কাপড়, তার অবস্থা বা তার বাইরের পরিচয় দিয়ে বিচার করবেন না, কারণ আসল পরিচয় তার আচরণ এবং তার মন দিয়ে হয়। অহংকার সবসময় মানুষকে নিচে নামায়, আর বিনয় তাকে ওপরে তোলে। তো বন্ধুরা, এখন আপনারা বলুন, সাফায়েত কি তানজিনার সাথে বিয়ের সম্পর্ক ভেঙে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, নাকি তাকে বদলানোর একটা সুযোগ দেওয়া উচিত ছিল? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। তো বন্ধুরা, এই গল্প আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যাওয়ার আগে আমাদের ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে নিজের নাম এবং শহর অবশ্যই লিখবেন, যাতে আমরা আপনাদের ভালোবাসা আর সমর্থনের অনুভূতি পেতে থাকি। তো চলুন, আবার দেখা হবে মন ছুঁয়ে যাওয়ার মতো আরেকটি সত্য গল্পের সাথে।